হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অবশেষে এত অপেক্ষার পর এসে গেল এসলাইন ড্রামার 5th এবং 6th এপিসোড। এই দুটো এপিসোডে যা ঘটলো তা না দেখলে সিরিজটাই অপূর্ণ থেকে যাবে। তো চলো শুরু করা যাক। এই পর্বে শুরু হয় অতীতের একটি দৃশ্য দেখিয়ে, যেখানে আমরা জ্যাককে দেখি। যখন সায়নের বাবা মার মৃত্যু হয় তখন সায়নে খুবই ছোট ছিল। তখন জ্যাক থেকে লালন পালন করতে শুরু করে এবং ধীরে ধীরে বড় করে তোলে। কিন্তু যত সে বড় হতে থাকে জ্যাকের মনোযোগ তার উপর থেকে সরে যেতে থাকে, কারণ সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছিল। আর সায়ানিও নিজে যত্ন নিতে শিখে যায়। এরপর আমরা বর্তমান সময়ে জ্যাককে দেখি। সে পুলিশ স্টেশনে বসে থাকে এবং সবার এসলাইন দেখছে, কারণ আমরা জানি গত পর্বের শেষে সে সেই জাদুর চশমা পেয়েছিল। তখনই দেখা যায় ডসিকের মাথায় দুটো এসলাইন। তাই জ্যাক তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বিয়ের আগে কাউকে ডেট করেছিলে? ডসিক বলে, হ্যাঁ, একজন মেয়ের সঙ্গে রিলেশনে ছিলাম, কিন্তু ডসিক একজন ভালো মানুষ। বিয়ের পর সে আর কোনো মেয়েকে টাচ পর্যন্ত করেনি। এই কথা শুনে জ্যাক অবাক হয়ে যায়। তখনই পুলিশ স্টেশনে জিনা নামের একজন মেয়ে আসে। সে একজন আইডিয়াল ট্রেনিং স্টুডেন্ট, খুব ভালো নাচতে পারে। সে থানায় অভিযোগ করে আমার সঙ্গে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে। এরপর আমরা জ্যাককে দেখি। সায়ানের বয়ফ্রেন্ডকে হসপিটালে নিয়ে এসেছিল, কারণ সে দেখতে চায় তার এসলাইন সায়ানের সঙ্গে যুক্ত আছে কিনা, কিন্তু সেটা যুক্ত ছিল না। তখন জ্যাক তাকে জিজ্ঞাসা করে, ওর কি আরেকজন বয়ফ্রেন্ড ছিল? ছেলেটা বলে, আমি কি জানি। এই মেয়েটা একদম পাগল, সারাদিন হাইয়ুংকে মারার কথা বলতো, কারণ হাইয়ুং সারাদিন তাকে বুলি করত। অন্য কোনো ছেলের কথা আমি জানি না। এরপর আমরা দেখি হান নিজের বন্ধুদের সঙ্গে মেসেজে কথা বলছে। সামনে তার জন্মদিন আসছে, সেই নিয়েই কথা হচ্ছিল। হঠাৎ সে একটা মেসেজ পায়, স্কুলে এসে আমার সঙ্গে দেখা করো, আমি তোমার এসলাইন দেখা সম্পর্কে সবকিছুই জানি। আর হ্যাঁ, হ্যাপি বার্থডে। এই কথাটা শুনে সে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তার মা ছাড়া আর কেউই তার জন্মদিনের কথা জানতো না। পরের দিন স্কুলে এসে সে চিন্তা করে কে মেসেজ পাঠিয়েছে। তখন তার চোখ যায় জিনার ওপর, সেই মেয়েটি যে আগের দিন পুলিশ স্টেশনে সেক্সুয়াল অ্যাসল্টের ব্যাপারে অভিযোগ করতে এসেছিল। স্কুলের বাকি স্টুডেন্টরা জিনাকে নিয়ে হাসাহাসি করে, কারণ অর্ধেক দিন স্কুলে আসতো না। হান ভীষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, কারণ জিনার মাথায় 4টি এসলাইন দেখা যাচ্ছে। এরপর স্কুল শেষ হওয়ার পর জিনা পুলিশ স্টেশনে আসে স্টেটমেন্ট দিতে। তার একজন ছেলে বন্ধু আছে যে তাকে নিজের বোনের মতো মনে করে, তার নাম জুন। জুন জিনাকে তার অ্যাপার্টমেন্টে ডেকেছিল দেখা করার জন্য, কিন্তু সেখানে জুন তাকে অনেক বেশি ড্রিঙ্ক করিয়ে দেয়। জিনা পরে অচেতন হয়ে পড়ে। পরে জিনার যখন জ্ঞান ফেরে তখন সে তার শরীরে কিছু অস্বাভাবিক অনুভব করে। মহিলা অফিসার তাকে জিজ্ঞাসা করে, তোমার কি পুরো বিশ্বাস যে তোমার সঙ্গে খারাপ কিছু হয়েছে? জিনা বলে, হ্যাঁ, আমার জামা কাপড় কেউ খুলে আবারও পরিয়ে দিয়েছিল যাতে আমি না বুঝতে পারি, কিন্তু আমি বুঝে গিয়েছিলাম এটা কমন সেন্সের মধ্যে পড়ে, যে কোনো মেয়ে বুঝে নিতে পারবে ব্যাপারটা। এই কথা শোনার পর জ্যাক আর ডসিক স্কুলে যায় জুনের সঙ্গে দেখা করতে। তখন তাদের সাথে ইউজিন ম্যামের দেখা হয়ে যায়। তিনি বলেন, আরে তুমি আবার কবে থেকে চশমা পরা শুরু করলে? কিন্তু তোমাকে চশমায় বেশ হ্যান্ডসাম লাগছে। জ্যাক লক্ষ্য করে ইউজিন ম্যামের মাথার ওপর কোনো এসলাইন নেই। তখন সে মনে মনে ভাবে, এ কি জন্ম থেকে সিঙ্গেল নাকি? এরপর জ্যাক বলে, তোমার একজন স্টুডেন্ট আছে নাম জুন, সে কোথায়? তারপর আমরা দেখি জুনকে, সেই বদমাইশ ছেলেটা যার উপরে সেক্সুয়াল অ্যাসল্ট কেস লেগেছে। সে সরাসরি বলে, আমি জিনার সঙ্গে খারাপ কিছু করিনি, সে আমার বোনের মতো। জ্যাক তখন প্রশ্ন করে, তাহলে তুমি তাকে ড্রিঙ্ক করতে দিলে কেন? জুন বলে, আমরা ওই দিন ড্রিঙ্ক করেছিলাম কারণ আমাদের প্রচন্ড স্টাডির চাপ ছিল। জুন একটি কোম্পানিতে ব্যাকস্টেজ সিঙ্গার হিসেবে কাজ করে। ফিরে যাওয়ার পথে হান জ্যাককে দেখে ফেলে। সে জোর করে তার চশমা কেড়ে নিতে চায়, বলে, এটা খুবই বিপজ্জনক, এটা পরো না, আমাকে দিয়ে দাও। জ্যাক বলে, থামো, আমি একটা কেসে কাজ করছি যেখানে চশমাটা অনেক সাহায্য করছে। তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন ইউজিন ম্যাম চলে আসেন। হান রাগ করে চলে যায়। জ্যাক হঠাৎ ইউজিন ম্যামকে বলে, তুমি কি আমার সঙ্গে একটা ডেটে যাবে? ইউজিন ম্যাম জবাব দেয়, কি বললে ঠিক বুঝতে পারলাম না। জ্যাক বলে, কিছু না, তারপর চলে যায়। এই মুহূর্তে আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখি। ইউজিন ম্যামও এসলাইন দেখতে পান, একেবারে হানের মতো, চশমা ছাড়াই। আমার প্রথম থেকে মনে হয়েছিল এই মহিলার মধ্যে কিছু রহস্য আছে, সবকিছুর মূলেই এই মহিলা।
ভিডিওর মাঝে আমি বলে দিতে চাই, যদি আপনি গেম খেলতে ভালোবাসেন তাহলে মোস্ট প্লে হতে পারে আপনার জন্য এক দারুণ সুযোগ। এটি বাংলাদেশ ও ভারতের অন্যতম জনপ্রিয় নির্ভরযোগ্য গেমিং প্ল্যাটফর্ম। সাইন আপ করলেই পাচ্ছেন 500 টাকা ওয়েলকাম বোনাস, বন্ধুদের রেফার করে পেতে পারেন 1200 টাকা বোনাস, জন্মদিনে থাকছে বিশেষ গিফট 2000 টাকা পর্যন্ত, স্লটে দৈনিক 10% ক্যাশব্যাক বোনাস, স্পোর্টস রিজার্ভ বোনাস প্রতিদিন 200% পর্যন্ত, স্লট বুস্ট বোনাস প্রতিদিন 13,000 টাকা পর্যন্ত। সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায় এবং ভারতে ফোনপে, গুগল পে, ইউপিআই ও ব্যাংকে ট্রান্সফার সুবিধা। পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন আপনার গেমিং যাত্রা। জ্যাকের পর জুনের কোম্পানিতে যায় তার সম্পর্কে আরো খোঁজ নিতে, কিন্তু কেউ বিশেষ কিছু বলে না। জুনকে পুলিশ স্টেশনে ডাকা হয়। সে তার আর জিনার চ্যাটস দেখায়, যেগুলো একেবারে সাধারণ ভাই বোন বা বন্ধুদের মতো, যেমন বাড়িতে চলে এসো, আমরা আড্ডা দেব, এইরকম। সবকিছু দেখে পুলিশ জুনকে ছেড়ে দেয়। এরপর জ্যাক জিনা আর তার মাকে ডেকে প্রশ্ন করে, তুমি কি এর আগেও কারোর সঙ্গে ফিজিক্যাল ইনভলভ হয়েছো? জিনা তার মাকে দেখে এবং পরিষ্কারভাবে বলে দেয়, না, আমি কারোর সঙ্গে কিছুই করিনি। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তার মাথায় 4টে লাইন দেখা যাচ্ছে। তাই জ্যাক ভাবতে থাকে, এই 4টে লাইন দেখাচ্ছে কিভাবে? সে কি সকলকে মিথ্যে বলছে? জ্যাক তখন বাইরে জুনকেও ডেকে আনে, কিন্তু জ্যাক দেখে তাদের দুজনের এস লাইন একসঙ্গে মিলছে না। যদি এরা দুজন সত্যি কিছু করত তাহলে তাদের এস লাইনও কানেক্ট হয়ে যেত। সুতরাং জুনকে সম্পূর্ণ নির্দোষ বলে ধরে নেওয়া হয়। রাতের দিকে জ্যাক বাড়ি ফিরে আসে। হান তার সঙ্গে দেখা করার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। দুজনে চশমা নিয়ে কথা বলতে থাকে। জ্যাক মনে করে এই চশমাটা ভালো কাজে ব্যবহার করা সম্ভব। সে হানকে একটা ছবি দেয়, যেখানে সে আর তার মা রয়েছে। জ্যাক বলে, আমি জানি তোমার জীবনে কি হয়েছিল, তুমি নিজেকে দোষ দিও না, এতে তোমার কোনো ভুল ছিল না, তুমি নিজের পরিবারকে ধ্বংস করনি। হান জিজ্ঞাসা করে, তুমি কোন কেসের ব্যাপারে কাজ করছো? জ্যাক উত্তর দেয়, জিনা সেক্সুয়াল অ্যাসল্ট কেস নিয়ে, যে তোমার ক্লাসমেট। এখান থেকে আমরা ফিরে যাই অতীতে, যে সময় হান ক্লাসে বসে জিনাকে তাকিয়ে দেখছিল। সে ভাবছিল কয়েকদিন আগেও তো এই মেয়েটার মাথায় একটাও লাইন ছিল না, হঠাৎ করে তার মাথায় 4টে লাইন দেখা যাচ্ছে কিভাবে? মাত্র 2-4 দিনের মধ্যে একজন মেয়ে কিভাবে 4জন মানুষের সঙ্গে ফিজিক্যাল হলো? কিন্তু এখান থেকে এটাই স্পষ্ট যে জিনার ফিজিক্যালি ইনভলভ হয়েছিল। এদিকে জ্যাক আর ডলসিক আসে জুনের অ্যাপার্টমেন্টে প্রমাণ খুঁজতে, যাতে বোঝা যায় আসলে কোনো খারাপ কাজ হয়েছিল কিনা। এদিকে হান চলে আসে সেই হোটেলে, যেখানে আগে সে কাজ করত, কারণ সে সেই রুমটা দেখতে চায় যেখানে জ্যাক তার চশমাটা পেয়েছিল। সে আগে থেকে জ্যাককে এই ব্যাপারে জানিয়েও রেখেছিল। ঠিক তখনই ওখানে ওর বন্ধু জাসন চলে আসে। সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? হান বলে, আমার এখানে একটা জিনিস রয়ে গিয়েছিল, সেটাই নিতে এসেছি। এরপর দুজনে হাসি ঠাট্টা করতে থাকে আর হঠাৎ করে দুজনেই কিস করতে শুরু করে। অন্যদিকে জ্যাক আর ডলসিক এখনো জুনের অ্যাপার্টমেন্টে ডাস্টবিন ঘাটাঘাটি করছে, যদি কোনো প্রমাণ মেলে। এরপর জুনকে আবারও থানায় আনা হয়, কারণ জ্যাকের সন্দেহ এখনো ওর দিকেই। জুন বলে, আমি কিছুই করিনি, উল্টে জিনাই আমাদেরকে ওয়াইন আনতে বলেছিল, এমনকি আমাদের দোকানেও পাঠিয়েছিল। সে আরো বলে, তোমরা চাইলে সিসিটিভি ফুটেজ দেখে নিতে পারো। সিসিটিভি ফুটেজে দেখা যায় স্টোর থেকে বেরোনোর পর ওই 4জন ছেলের মধ্যে দুজনের মাথায় কোনো লাইন নেই, আর বাকি দুজনের মাথায় এস লাইন ছিল। কিন্তু যখন তারা 4জন অ্যাপার্টমেন্ট থেকে বের হচ্ছিল, তখন 4জনের মাথায় এস লাইন দেখা যাচ্ছিল। মানে অ্যাপার্টমেন্টের ভিতর কিছু একটা ঘটেছে। এই ঘৃণ্য ছেলেরা জিনাকে নিজের বোন বলে বিশ্বাস করিয়ে তাকে ড্রিঙ্ক করানোর পর 4জন মিলে তার সঙ্গে খারাপ কিছু করেছে। এরপর আমরা স্কুলে জিনাকে দেখি, তার মাথার 4টি এস লাইন সেই 4 ছেলের সঙ্গে মিলে যাচ্ছে, মানে ওরাই সেই দোষী। আর তাদের মাথায় প্রচুর এস লাইনও ছিল, যা বোঝা যাচ্ছে যে তারা আগেও অনেক মেয়ের সঙ্গে এমনটা করেছে। বোন বলে বন্ধুত্বতা, তারপর সেই একই ঘটনা। এদিকে জ্যাক এসে 4জনকে ধরে ফেলে। তাদের মধ্যে একজন কেঁদে ফেলে আর বলতে থাকে, প্লিজ আমাকে বাড়িতে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। জ্যাক তাকে ধরে নিয়ে যায় সেই স্টোরের বাইরে, যেখান থেকে তারা ড্রিঙ্কস কিনেছিল। ছেলেটা বলে, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? তারপর সে পালাতে চায়, কিন্তু তাকে ধরে ফেলা হয়। অবশেষে সে সবকিছু স্বীকার করে ফেলে, বলে যে জুনি প্ল্যান করেছিল, সেই প্রথমে জিনাকে ডাকবে, তাকে প্রচুর ড্রিঙ্ক করাবে এবং তারপর সবাই মিলে তার সঙ্গে জোর করে ফিজিক্যাল হবে।
এইদিকে জুন এখনো কিছু মানতে চায় না। সে বলে প্রমাণ দেখাও যে আমি করিয়েছি বা আমিই করেছি। জ্যাক বলে আমার কাছে 3জন প্রমাণ আছে। বাড়ি ফেরার পথে জ্যাক হানকে পুরো কেসটা জানায়, বলে অবশেষে আমরা ক্রিমিনালগুলোকে খুঁজে পেয়েছি। হান জিজ্ঞাসা করে তাদের শাস্তি কি হবে। জ্যাক বলে জানি না, দেখা যাক, কারণ এখানে সে বুঝিয়ে দেয় কোরিয়াতে এই ব্যাপারের অবস্থা ভালো না। ওখানে যদি কেউ মাইনর হয় আর এই ধরনের ক্রাইম করে তাহলে তাদের জেলে রাখা হয় না, তাদের জুবেনাইল হোমে পাঠানো হয়, যেখানে তারা বেশ আরামে থাকে। সেখানে দারুণ খাবার পাওয়া যায়, সকালে সন্ধ্যায় ঘুমানো, খেলাধুলা, ব্যায়াম, মোট কথা চিল লাইফ। তারপর হান আবারও জ্যাককে এসলাই নিয়ে কিছু প্রশ্ন করতে শুরু করে। হ্যাঁ, এটাই যেটা আমাদের সমস্ত দর্শকদের মনে প্রশ্নটা ঘুরছিল, সেটা হান করে বসে। তোমার মাথায় এতগুলো এস লাইন কিসের? জ্যাক কিছু বলে না। হান তখন বলে আমার মাথায় যদি এতগুলো লাইন থাকতো তাহলে আমি লজ্জায় জলে ডুবে মরতাম। জ্যাক রেগে গিয়ে বলে তুমি আমাকে নিয়ে মজা করা বন্ধ করো। ঠিক তখনই জ্যাক একটা কল পায়। হঠাৎ করে সে হসপিটালে দৌড়ে যায়, কারণ তার বাবা আবারও হারিয়ে গিয়েছে। সিসিটিভি চেক করে দেখা যায় একজন মেয়ে তাকে নিয়ে গেছে। ভালো করে দেখে চেনা যায় সে হলো টিচার ইউজিন। ঠিক তখনই জ্যাককে আরেকটি মেসেজ আসে, সায়ানের একটা ভিডিও কেউ বানিয়ে পাঠিয়েছে। সে সঙ্গে সঙ্গে হসপিটালে পৌঁছে যায় তাকে বাঁচাতে। গিয়ে দেখে সায়ানে পুরোপুরি ঠিক আছে, কিন্তু তার এস লাইন পাশের কারোর সঙ্গে কানেক্টেড হচ্ছে। জ্যাক লুকিয়ে দেখে কার সঙ্গে সায়ানের লাইন কানেক্ট হচ্ছে, কিন্তু দেখা যায় সেই লোকটি আর কেউ না, তার নিজের বাবা, মানে বৃদ্ধ লোকটি যে ছোটবেলা থেকেই সায়ানের সঙ্গে সেক্সুয়াল অ্যাবিউজ করে আসছে। এই জিনিসটা দেখে জ্যাক পুরোপুরি রেগে যায়। সে তার বাবাকে পিটিয়ে পিটিয়ে মাটিতে ফেলে দেয় আর বলে তুই এখানে কেন এলি? তুই ওর সঙ্গে এমন জঘন্য জিনিস কেন করলি? এই সিনটা ভীষণ ডিস্টার্বিং ছিল, আর এইটা মানসিকভাবে বিকৃত মানুষদের বাস্তব চিত্র তুলে ধরে। এরপর আমরা একটা মেয়েকে দেখি ক্যাফেতে কাজ করে। হঠাৎ একদিন কেউ তাকে একটা মেসেজ পাঠায়, যেটা ছিল তার প্রাইভেট ভিডিও, যেখানে সে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে কিছু ব্যক্তিগত মুহূর্ত কাটাচ্ছিল। সেই ভিডিও দিয়ে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। ওই ব্ল্যাকমেলার তাকে খুব অদ্ভুত ও খারাপ কাজের দাবিগুলো পূরণ করতে বলে। যখন মেয়েটি ওইসব দাবি পূরণ করতে পারে না, তখন পরের দিন সেই ভিডিও তার ইউনিভার্সিটিতে ভাইরাল করে দেওয়া হয়। তারপর থেকে সে কারো চোখের দিকে তাকাতে পারে না। বাড়ি ফিরে কম্বলের ভিতর মুখ লুকিয়ে কাঁদে। পরে সে জানতে পারে এই ব্ল্যাকমেলার আর কেউ না, তার নিজের বয়ফ্রেন্ড, যে প্রথমে ওই ভিডিও করে আর এখন সেটাকে ব্যবহার করে তাকে ব্ল্যাকমেল করছে। মেয়েটি একেবারে ভেঙে পড়ে। মনের অবস্থা এমন জায়গায় পৌঁছে যায় যে সে গাড়ির সামনে ঝাঁপ দিতে চায় আত্মহত্যা করার জন্য। ঠিক তখনই ইউজিন এসে তাকে বাঁচায়, জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার। তারপর সে মেয়েটিকে সেই জাদুই চশমা দেয়, যেটা এস লাইন দেখা যায়, এবং বলে এটা পরে নাও, এই চশমা তোমার জীবন বদলে দেবে। এদিকে আমরা দেখি হান আছে জাসুনের সঙ্গে। তারা একটি হোটেল রুমে এসেছে এই উদ্দেশ্যে যেন ফিজিক্যাল কিছু করতে পারে, কিন্তু দুজনেই প্রচন্ড লজ্জা পাচ্ছিল। জাসুন ভয় পেয়ে বলে না না, এটা আমি করতে পারবো না। হান উত্তর দেয় তোমার ইচ্ছা, করো বা না করো, কিন্তু আমি চাই আমাকে প্রথম যেই ছবে সে যেন তুমি হও। জাসুন বলে ঠিক আছে, কিন্তু প্রোটেকশন কোথা থেকে আনবো? হান পুরো প্রস্তুতি নিয়ে এসেছে। তারপর তারা একসঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটায়। এইভাবেই তাদের এস লাইন কানেক্ট হয়ে যায়, কারণ দুজনেই ছিল সিঙ্গেল। তাদের জন্য এটা প্রথম অভিজ্ঞতা। তাদের মুখে খুশির হাসি, একদম লালচে উজ্জ্বল মুখের আনন্দের ছাপ। জাসুন বলে চলো তোমাকে খাওয়াতে নিয়ে যাই, কিন্তু হান বলে আমার লাস্ট বাসটা মিস হয়ে গেছে, আমি বাড়ি ফিরতে পারবো না। জাসুন তখন বলে দাঁড়াও 2 মিনিট, আমি একটু আসছি, বলে সে দৌড়ে যায় হানের জন্য কেক আনতে। হান তখন একা দাঁড়িয়ে আয়নার সামনে নিজেকে দেখে, নিজের এস লাইনকেও দেখে, আর মনে মনে আনন্দে ভরে ওঠে। হ্যাঁ, আমি ওর সঙ্গে এক হয়েছি, তাই আমার এস লাইনও তৈরি হয়েছে। কিন্তু ঠিক তখনই তার এস লাইন হঠাৎ করে উধাও হয়ে যায়, কারণ পেছনে জাসুনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জাসুনের পেটে রড ঢুকে যায় আর সেখানে রাস্তায় তার মৃত্যু ঘটে। দৃশ্যটা খুবই দুঃখজনক ছিল, কারণ জাসুন সত্যি খুব ভালো ছেলে ছিল। তার সঙ্গে এমনটা হওয়া উচিত হয়নি, সেই কষ্ট পাওয়ার মতো কিছুই করেনি। হান খুবই ভেঙে পড়ে এবং নিজেকে খারাপ খারাপ কথা বলতে থাকে। আমি ওর সঙ্গে এত বড় সম্পর্ক তৈরি করলাম আর ওর জীবনটাই শেষ করে দিলাম, এটা আমার করা উচিত হয়নি। হান জোরে জোরে কাঁদতে থাকে।
ঠিক তখনই তার কাছে একটা ভিডিও আসে। সেই ভিডিওতে দেখা যায় তার আরেক বন্ধু স্কুলে কাউকে বেঁধে রাখা হয়েছে, তাকে স্কুলে আসতে বলা হচ্ছে। হান তৎক্ষণাৎ জ্যাককে ডাকে এবং বলে, প্রতিবার জন্মদিনে কেউ আমাকে গিফট পাঠাতো, আমি ভাবতাম মা পাঠায়, কারণ আমার জন্মদিন তো শুধু মাই জানে, কিন্তু এখন বুঝতে পারছি সেটা মা পাঠাতো না। তারপর সে জ্যাককে তার বন্ধুর ওই ভিডিওটা দেখায়। দুজনেই ছুটে যায় স্কুলের বন্ধুকে বাঁচাতে। হান ক্লাসরুমে ঢুকে তার বন্ধুকে খুলে দেয় আর বলে, চলো বাইরে চলো, জ্যাক এসেছে। কিন্তু তারা যখন বাইরে বেরোয় দেখা যায় জ্যাক সেখানে নেই। অন্যদিকে একই দৃশ্য দেখা যায়, জ্যাক আসলে ওখানেই আছে। এটা একটু কনফিউজিং ছিল। আসলে স্কুল একটাই, কিন্তু তারা একটা অন্য দুনিয়ায় চলে গিয়েছে। মানে জ্যাক আর হান এক জায়গায় থাকলেও একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না, কারণ তারা ভিন্ন জগতের ভেতরে আছে। অনেকক্ষণ ধরে দুজনেই খুঁজে খুঁজে হাঁপিয়ে যায়। হান আটকে পড়ে একটা অদ্ভুত গন্ধযুক্ত ঘুরপাক খাওয়া ঘরের ভেতর, আর জ্যাক দৌড়ে ছাদে চলে যায়। দরজা খুলে ঠিক তখন হান শুনতে পায় ছাদের দরজার আওয়াজ, আর ও ছাদে ওঠে, কিন্তু জ্যাককে দেখতে পায় না। যদিও জ্যাক ওখানেই ছিল, সেই ছিল এক আলাদা দুনিয়াতে, আর তাই দেখা যায় না। এদিকে জ্যাক এমন এক দুনিয়াতে আছে যেখানে অনেক লোক দাঁড়িয়ে। একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেই মেয়েটি ইউজিনকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এই অদ্ভুত চশমাটা কেন দিলে, যেটা দিয়ে ইসলাইন দেখা যায়? ইউজিন তখন বলে, তোমার জীবন তো বদলে দিলাম আমি, তুমি তো মরতে যাচ্ছিলে, এখন দেখো তুমি চাইলে কারোর জীবন নিতেও পারো। এদিকে হান তার বন্ধুকে বলে, আমি ইসলাইন দেখতে পাই। তার বন্ধু তখন চশমা পরে বলে, কোন ইসলাইন, এই ধরনের কিছু? তখন বন্ধুটি আরো বলে, আমি জানি তুমি চশমা ছাড়াও ইসলাইন দেখতে পাও, আমাকে টিচার ইউজিন বলেছেন। এই কথাগুলো শোনার পর হান রেগে যায়। হান তার বন্ধুর কাছ থেকে চশমাটা ছিনিয়ে নিতে থাকে, কারণ এখন সব বুঝে গিয়েছে এই চশমা যার কাছে থাকবে সে এইরকম অভিশপ্ত জীবন কাটাবে, আর তার মৃত্যু নিশ্চিত। অন্য জগতে আমরা দেখি ইউজিনকে, যার মাথার ওপর অগণিত ইসলাইন ভেসে আছে, এবং সে জ্যাকের বাবাকে মেরে ফেলছে, কারণ এই বুড়ো লোকটাও খুব নোংরা কাজ করেছিল। জ্যাক বাবাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ইউজিন বলে, এই নাও মেরে ফেলো ওকে, ও তোমার ভাইজির সঙ্গে খারাপ কাজ করেছে। জ্যাক না করলে ইউজিন নিজেই তার বাবাকে মেরে ফেলে, আর বলে, দেখ আমি তোকে বাঁচিয়ে রাখছি যাতে তুই সায়ানের যত্ন নিতে পারিস। এদিকে হান তার বন্ধুকে মেরে তার চশমা ভেঙে দেয় এবং তার বন্ধুটির হুঁশ ফিরে আসে। এখানে বোঝানো হয় যে এই চশমা যখনই কেউ পরে তখন ইউজিন তাকে নিজের নিয়ন্ত্রণে নিতে পারে। অন্যদিকে হাতাহাতিতে হানের চোট লেগেছিল এবং রক্ত বের হয়। তখনই সে রক্তের মাধ্যমে উড়ে উড়ে সে জগতে চলে যায়, যেখানে জ্যাক আগে থেকেই ছিল, আর দুজনেই চিৎকার করতে থাকে। ইউজিন তখন বলে, তুমি তো গোটা জীবন নিজেকে অভিশপ্ত মানুষ ভাবলে, কিন্তু না, এই ইসলাইন তুমি কারণ ছাড়াই দেখো না, এটা দিয়ে ভালো কাজও করা যায়। হান জবাব দেয়, কিন্তু এটা তো মৃত্যু দেখায়, এতে ভালো কি আছে? ঠিক তখন সবাই মিলে হানকে মারতে শুরু করে, কিন্তু হঠাৎ করে তার মা এসে যায়। মায়ের গায়ে ছুরি ঢুকে যায়, আর তিনি ওখানেই মারা যান। তবে মারা যাওয়ার আগে বলেন, আমাকে ওই সেই চশমাটা দেওয়া হয়েছিল, আমি তোমার বাবার আসল রূপ দেখতে পেয়েছিলাম। সে শুধু তোমার আন্টির সঙ্গেই নয়, বরং আরো 36 জন মহিলার সঙ্গে সম্পর্ক রেখেছিল। তোমার কোনো দোষ নেই সোনা, আমি তোমার আঁকা ছবির কারণে বুঝতে পারিনি। তারপর বর্তমান সময়ে হান ইউজিনকে মারতে যায়, কিন্তু ইউজিন ছুরি দিয়ে তাকে আঘাত করে, আর হান আকাশে উড়ে যায়। উড়ে পড়ে যাওয়ার পর সে উঠে দাঁড়ায় এবং ইউজিনকে ছুরি মেরে ফেলে দেয়। ইউজিন সেখানেই মারা যায়, কিন্তু তার শেষ কাজটা করে যায়, যেটা আমরা পরে জানতে পারবো। এরপর সবাই হুঁশে ফিরে আসে আর স্কুলের ছাদ থেকে পালাতে শুরু করে, কারণ ইউজিন তাদের সবাইকে নিজের বশে রেখেছিল। তখন দেখা যায় এই সবকিছু স্কুলের ছাদেই ঘটেছিল, কিন্তু হান তাকে থামিয়ে দেয়, আর তখনই ইউজিনের শেষ ম্যাজিকটা শুরু হয়ে যায়। সবাই এখন একে অপরের এসলাইন দেখতে পাচ্ছে, এমনকি চশমা ছাড়াও। এটা তো পুরো জিরো চিটিং ওয়ার্ল্ড। সবাই এখন জানে কে কার সঙ্গে কেমন রিলেশনশিপে আছে। দুনিয়াতে পুরো পাল্টে যায়। তারপর আমরা 1 বছরের পরের সিন দেখি। মানুষ এখন হেলমেট পরে মেট্রোতে যাতায়াত করে, কারণ তাদের মাথার উপরে অসংখ্য এসলাইন দেখা যায়। যদি কেউ সেগুলো দেখে ফেলে তাহলে বলবে, দেখো লোকটার মাথায় কতগুলো এসলাইন, কে জানে কি কি করে বেড়াচ্ছে, নিশ্চয়ই প্রতারণা করে। তাই মানুষ এখন মুখ ঢেকে রাখে। এই অংশটা হচ্ছে শেষের সিন।
এবং এটা যেমন ডার্ক তেমনি বাস্তব জীবনের অনেক কঠিন সত্য তুলে ধরে। এরপর আমরা হানকে দেখি আগের থেকে অনেক খুশি। আগে সে শুধু নিজেই এসলাইন দেখতে পেত, কিন্তু এখন পুরো দুনিয়া দেখতে পায় সেগুলো। অন্যদিকে আমরা সায়ানাকে দেখি এখন ঠিক আছে, তার মাথাতেও এখন শূন্য এসলাইন, কারণ যে নোংরা বুড়ো লোকটা তার সঙ্গে অন্যায় করেছিল সে মারা গিয়েছে। তবে জ্যাক এখনো কিছুই বলেনি সায়ানাকে এই ব্যাপারে। বাকি লোকেরা কেউ জানি না এই এসলাইনগুলো কোথা থেকে এসেছে, কিন্তু আমরা জানি এই সবকিছু ইউজিন ম্যামের কারণেই ঘটেছে। হান আজও আসে সেই মেমোরিয়ালে, যেখানে জুনসের মেমোরিয়াল আছে, যেটা এখনো সংরক্ষিত। ঠিক তখনই গল্পের শেষে একটা টুইস্ট আসে। ইউজিন ম্যাম হানের কানে কানে ফিসফিস করে কিছু বলে, আর এখানেই আমাদের এই ড্রামাটা শেষ হয়ে যায়। তোমরা হয়তো ভাবতে পারো এত বড় একটা ফ্যান্টাসি ড্রামার এন্ডিং এত সাধারণ। হ্যাঁ, ম্যাজিক্যাল না হতে পারে, কিন্তু এটা স্যাটিসফাইং, কারণ সবকিছু একটা জায়গায় এসে থেমেছে। এই গল্প আমাদের একটা দুনিয়া দেখিয়েছে, যেখানে মুখে থাকা মুখোশ আর ভেতরে একটা আলাদা মানুষ। আজকের দিনে চিটিং বা প্রতারণা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। প্রতিদিন ঘটে যৌন নির্যাতন, আর বেশিরভাগ সময় অপরাধী হয় নিজের ঘরের মানুষ। এই ড্রামা বলছে বিয়ের পর এক্সট্রা ম্যারিটাল রিলেশন, পরিবারের ভেতরেই বেইমানি, এমন মেয়ে যা ছোটবেলায় আত্মীয় হেনস্থা করেছে, এমন প্লে বয় যাকে মেয়েরা নিজেরাই খোঁজে। সবকিছু বাস্তব গল্প না, ঘটছে আমাদের চারপাশেই। এই ড্রামা সিম্বলিজম দিয়ে দেখিয়েছে আমাদের সমাজে লুকোনো সত্য। তাই এটাকে শুধু ফ্যান্টাসি বললেও চলে, কারণ এই সত্য বাস্তবে বলা যায় না, তাই বলা হয়েছে কল্পনার আড়ালে। আর এই দুনিয়ার নেত্রী ছিল ইউজিন ম্যাম। ভাবো, যদি সত্যি এসলাইন দেখা যেত মানুষের শরীরে, তাহলে সব মুখোশ খুলে যেত, সব সম্পর্ক, সব মিথ্যে ভেঙে পড়তো, দুনিয়া তছনছ হয়ে যেত। এই ড্রামাটা গল্প না, এটা আমাদের সমাজের আয়না। তোমাদের কি মনে হয় এই এসলাইন সাথে সত্যি থাকতো? তোমরা কি করতে কমেন্টে লেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর এইরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। ফিরে আসবো গুড বয় ড্রামা নিয়ে।